মানুষ নাকি বেঁচে থাকার জন্য যুদ্ধ করে। শুধুই বেঁচে থাকার জন্য কি যুদ্ধ? যুদ্ধ শব্দটা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে প্রাচীন যুগের তীর ধনুক, ঘোড়া আর তাঁবু নিয়ে বিশাল বাহিনী। আর বর্তমান সময়ে মনে পড়ে অস্ত্র, মিসাইল কিংবা যুদ্ধ বিমান। মাঝে মাঝে মনে হয় সৃষ্টিকর্তা বোধহয় আমাদেরকে পাঠিয়েছেন শুধু যুদ্ধ করার জন্য। কিন্তু সবার যুদ্ধ কি এক হয়? কেউ যুদ্ধ করে ক্ষমতার জন্য, কেউ নিজের জন্য, কেউ অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে, আবার কেউ হারিয়ে ফেলে নিজেকে শুধু ভালোবাসার জন্য যুদ্ধ করতে গিয়ে। তবে একটা জায়গায় আমরা সবাই এক, আমরা সবাই বাঁচতে চাই। কেউ বিশ্বাস করে ক্ষমতা ছাড়া বাঁচা যায় না, আবার কেউ ভাবে প্রিয় মানুষ ছাড়া বেঁচে থাকাটাই অসম্ভব। তাই সবার যুদ্ধ এক হয় না, শুধু যুদ্ধের কারণগুলো ভিন্ন হয়, আর ভিন্ন হয় যুদ্ধক্ষেত্রটা। আশেপাশে কত মানুষ প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে, কেউ দেখছে না, কেউ জানছে না। এই পৃথিবীতে সব পরাজয় মেনে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষকে না পাওয়ার পরাজয় তা কেউ মেনে নিতে পারে না। মানুষ সবসময় মৃত্যুর খুব কাছাকাছি থাকে, তবে বেঁচে থাকে কোনো এক অদৃশ্য আশায় ভর করে। কিন্তু ভালোবাসার যুদ্ধে হেরে যাওয়া মানুষগুলো, তারা যেন সারাক্ষণ মৃত্যুকে আলিঙ্গন করেই বেঁচে থাকে। আমি যখন এসব ভাবনায় ডুবে হাঁটছিলাম, ঠিক তখনই ছু করে আমার কানের পাশ দিয়ে একটা রিক্সা চলে গেল। খুব বেশি দূরে নয়, কিছুটা সামনে গিয়েই থেমে গেল রিক্সাটা। হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। কিছুটা দ্বিধা নিয়েই সামনে এগোলাম। গিয়ে দেখি কলেজ ড্রেস পরা একটা মেয়ে রিক্সায় হুড তুলে দিয়ে বসে আছে, মুখটা ওড়না দিয়ে ঢাকা। বারবার চারপাশে তাকাচ্ছে, যেন কেউ দেখে ফেলবে এই ভয়ে। কিছু না বলেই সে আমার হাতে একটা সাদা খাম ধরিয়ে দিল। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই মেয়েটা হালকা কণ্ঠে বলল, আপনার সময় আজ রাত 12টা পর্যন্ত। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আর কিছু বলার আগেই সে ঘুরে রিক্সাওয়ালাকে বলল, মামা চলেন। রিক্সাটা ধীরে ধীরে সামনে এগিয়ে গেল, আর আমি দাঁড়িয়ে রইলাম। সবকিছু যেন এক সেকেন্ডেই ঘটে গেল। হাতে একটা অজানা কাগজ, আর মাথার ভেতরে হাজারটা প্রশ্নের ভিড়। ভেবেছিলাম বাসায় এসে যখন গোসলের জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো, তখন হয়তো এই সমস্ত প্রশ্ন পানির সাথে ভেসে যাবে। কিন্তু কিছুই হলো না। আমি প্রায় 1 ঘন্টা আশ্রমে ছিলাম। এদিকে আম্মু আমাকে কয়েকবার ডাকতে ডাকতে প্রায় হাঁপিয়ে গেছে, কিন্তু আমি কিছুই শুনতে পাইনি। বের হতেই দেখি আম্মু আমাকে ঘুরে ঘুরে দেখছে। বলল, কি হয়েছে বাবা তোর? আর ছোট বোন মুনতাহা আমাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ভিতরে ঢুকেই চিৎকার করে বলল, মা, ও মা, দেখো তোমার ছেলে কি করেছে। আমি জন্মের পর কখনোই বন্যা দেখি নাই, কিন্তু আজ দেখলাম। আম্মু অবাক হয়ে আবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবা তোর? এমন করছিস কেন? কোনো সমস্যা? আমি নিজেকে সামলে বললাম, কই না তো আম্মু, কিছু হয়নি, আমি ঠিক আছি। একটু বেশি গরম লাগছিল, তাই ঝর্ণার নিচে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। খেয়াল করিনি পানি জমে গেছে তা। ওয়াশরুম থেকে মুনতাহা আবার চেঁচিয়ে বলল, মা, তোমার ছেলে দেখো কেমন হয়েছে, দেখো নতুন সাবানের প্যাকেটটা পর্যন্ত খোলেনি। আম্মু বলল, কিরে তুই সাবান দিসনি শরীরে? আমি আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে সরে আমার রুমে ঢুকে গেলাম। ড্রয়ার খুলে আবার সেই সাদা খামটা বের করলাম, কিন্তু খুলে পড়ার সাহস পাচ্ছিলাম না, তাই আবার রেখে দিলাম। আম্মু খেতে ডাকছে, কিন্তু আমার খিদে নেই। এই সত্যটা পৃথিবীতে কোনো মাই সহজে মানতে চায় না, যে
কখনো কখনো তার আদরের সন্তানের খিদে থাকে না। এখন দুপুর 3টা বাজে, কিন্তু আমার ভেতরে অন্য এক ক্ষুধা কাজ করছে। কিছু প্রশ্নের উত্তর জানার ক্ষুধা। কখনো কখনো সেই ক্ষুধা অন্য সব ক্ষুধাকে হার মানিয়ে দেয়। তবুও খেতে গেলাম। জানি গলা দিয়ে নামবে না, তবুও গেলাম দুঃখটা লুকানোর জন্য। কারণ আজ রাত 12টা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বটাকে আমি দ্বিগুণ করে দিয়েছে এক অজানা চিঠি। খাওয়া শেষ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম। জানি তা হবে না, তবুও চেষ্টা করতে মানা করলো কে? রাত জাগা পাখি আমি। রাতের অন্ধকার যখন আমাকে ঘুম দিতে ব্যর্থ হয়, তখন দিনের আলোয় আমাকে অসহায় করে তোলে। ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেল বুঝতেই পারিনি। চোখ খুলে দেখি তখন সন্ধ্যা 7টা। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, আমি কি সত্যিই ঘুমিয়েছি, নাকি আমার ঘড়িটা নষ্ট হয়ে গেছে? মোবাইলের স্ক্রিনে চোখ বুলিয়ে দেখি সত্যিই তো আমি প্রায় 3 ঘন্টা ঘুমিয়েছি। এখন আমি কি করব? আমার কি চিঠিটা পড়া উচিত? সে মেয়েটি কে? সে কি আমাকে চেনে? আমার তো তাকে চেনা লাগেনি। আমি যে টিউশনি শেষে এই পথ দিয়ে বাসায় ফিরবো, এটা তো এই মেয়ের জানার কথা নয়। এটা শুধু একজনই জানে, যার নামটা মুখে নিতে চায় না। অথচ একসময় এই নামটাই ছিল আমার সারাদিনের তসবিহ। কি অদ্ভুত, তাই না? একদিন যার কণ্ঠ ছাড়া আমার পৃথিবীতে সূর্য থমকে যেত, আজ তার নাম মুখে নিতেই আমার মনে হয় পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। বুকের ভেতর থেকে যায় এক কালবৈশাখী ঝড়। কি করব আমি এখন? এই ভাবনা থেকে নিজেকে সরাতে চাই। আজকাল মুভি কিংবা নাটকে প্রেম ভালোবাসার ছড়াছড়ি ভালো লাগে না। এসব রিলসে মঞ্চ দেওয়ার চেষ্টা করলাম। মোবাইলের স্ক্রিনে রিলস ভাসলেও আমার মনে হয় সাদা খামে আটকে গেছে। মনে হচ্ছে চট করে খুলে পড়ে ফেলি। আমি আর সময় নিলাম না। ড্রয়ার খুলে সাদা খামটা হাতে নিলাম। বুক দপদপ করছে। আমি কি এটা খুলবো নাকি খুলবো না? ঘড়ির দিকে বারবার চোখ যাচ্ছে। 12টা বাজতে আর মাত্র 2 ঘন্টা বাকি। আমি চোখ বন্ধ করে খামের ভিতরে চিঠিটা খুললাম। খুলে দেখি ভিতরে একটা কালো রঙের কাগজ। কি আশ্চর্য! কালো কাগজের কি কেউ চিঠি লেখে? আমি দেখলাম কালো কাগজে হালকা সাদা কালি দিয়ে কিছু একটা লেখা। খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে আলোর কাছে নিলে ধীরে ধীরে তা বোঝা যাচ্ছে। চিঠিটা আমি পড়তে শুরু করলাম। প্রিয় আদনান, তুমি কি এখনো আমার অপেক্ষায় আছো? শুরুতে প্রশ্ন করছি বলে অবাক হবে না জানি। আমি জানি তোমার প্রিয় রঙের কালো কাগজে চিঠি লেখা দেখে তুমি বুঝতে পারছো আমি কে। নিচে তাকিয়ে নাম দেখার প্রয়োজন নেই তোমার। আমার প্রশ্ন উত্তর কি হ্যাঁ ধরে নিব আমি? আচ্ছা, আমি যদি হ্যাঁ ধরে নিয়ে তোমার জন্য অপেক্ষা করি, তুমি কি আসবে? কোথায় আসবে তা তুমি নিশ্চয়ই জানো। মৃত্যুর 12টার কথা বলেছে বলে তুমি কি খুব টেনশনে পড়েছ? আমি জানি খুব অলস তুমি। তোমাকে কেউ চিঠি দেবে আর তুমি সেটা সাথে সাথে পড়বে, এমনটা কখনোই না। আর যদি জানতে চিঠিটা আমি দিয়েছি, তাহলে এটা হয়তো সেখানেই ছুঁড়ে ফেলে দিতে। কিন্তু এখন যেহেতু তুমি আমাকে পড়েই ফেলেছো, তাহলে আমাকে তুমি এড়িয়ে যেতে পারবে না, যেমনটা আগেও পারোনি। আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে, অথচ ফোনে কিংবা মেসেজে চুমু খাওয়ার 1000টা বাহানা খুঁজে নিতে, সত্য কিংবা মিথ্যার ভাষায়। আচ্ছা, তুমি কি সেই আগের মতোই আছো? সবকিছুই জানতে পারবো আগামীকাল তুমি আসলে। আচ্ছা, তুমি আসার সময় আমার জন্য কি কিছু নিয়ে আসবে? সেটা না হয় আমার কৌতূহল হয়েই থাক। ইতি, তোমার কাছের কেউ, আদ্রিতা। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমার চোখ জ্বলজ্বল করছে আর ভেতরে প্রচন্ড বুক ব্যথা অনুভব করছি। আমার হাত কাঁপছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। পাশে জগ ছিল, কোন রকমের গ্লাসে পানি ঢেলে খেতে লাগলাম। পানি আমার ভেতরে যতটা না প্রবেশ করছে, তার চেয়ে বেশি আমার গাল বেয়ে পড়ে গেল। আজ 5 বছর পর এসে
সে আমার খোঁজ নিল, শুধু তাই না, সাথে কিছু প্রশ্ন। আমি কি আগের মতো আছি? উত্তরে আমি কি বলবো? আমি কি আগের মতো আছি? মানুষ কি সবসময় এক থাকে? আমি বসে বসে ভাবতে লাগলাম, এই 5 বছরে আমার মধ্যে কি কি পরিবর্তন হয়েছে। আমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে নিজেই প্রশ্ন করছি, একটাই প্রশ্ন, আমি কি এখনো আদ্রিতাকে ভালোবাসি? আসলে প্রশ্নটা এটা ছিল না, প্রশ্নটা ছিল আমি কি আগের মতোই আছি কিনা। মানুষ অনেক সময় প্রশ্ন লুকায়, সে জানতে চায়, তা হয়তো সরাসরি প্রশ্নের মাধ্যমে বলে না, অন্য কিছু জানার বাহানা ধরে। আদ্রিতাও ঠিক তাই করেছে। আমার কি আগামীকাল আদ্রিতার সাথে দেখা করা উচিত? আমি কি যাব? এই প্রশ্নে আজ আমার সারা রাত কাটবে জানি। সিদ্ধান্তটা নেওয়া দরকার। তার থেকেও বড় কথা, আমি কি আগের মতোই আছি? এই প্রশ্নের উত্তরে আমি কি বলবো? এই প্রশ্নের উত্তরে আমি কি বলবো সেটা জানতে চোখ রাখুন আগামীর পর্বে।